লন্ডন থেকে খালেদা জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপির অনুরোধে কাজ করছে মন্ত্রণালয়। সতেরো শিল্পীর নামে আদালতে হত্যা চেষ্টা মামলা, তালিকায় সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, জায়েদ খান সহ অনেকেই আসামি। পুলিশকে দলীয়করণের মাশুল দিয়েছেন অনেক কর্মকর্তা, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের বছরে পরাজিত শক্তিকে ঠেকানোর তাগিদ। এখনো কাটেনি হজের ভিসা জটিলতা, ফ্লাইটে বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতের ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তান সেনাবাহিনীর। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশে ফেরাতে বিএনপির অনুরোধে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যেসব সুবিধা পাওয়ার কথা তার আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সামনের মাসেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান সহ ১৭ শিল্পীর নামে হত্যা চেষ্টার মামলা নথিভুক্ত করেছে রাজধানীর ভাটারা থানা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় রাজধানীর ভাটারা এলাকায় হত্যা চেষ্টার অভিযোগে সিএমএম আদালতে মামলাটি হয়। মামলার নথি পর্যালোচনায় দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪০০ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া সহ ১৭ জনকে। নির্বাচনের বছর খুব কঠিন, পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ৩ দিনব্যাপী আয়োজনে ৬২ জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে পুলিশ, যার মাশুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি। এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন। অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত শক্তি ঐক্য ভেঙে দিতে সব রকম চেষ্টা করছে। তারা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে।
নির্বাচনের বছরটি খুব কঠিন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সব প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সর্বাত্মক প্রচেষ্টা হবে। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রবাসীদের ভোটদান পদ্ধতি নির্ধারণে মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। এদিকে রাজনৈতিক দলগুলো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে তাগিদ দিয়েছে। অতীতে কোনো সময় প্রবাসীরা ভোট দিতে পারেনি। দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের ভেতর 433 জন ভোট দিতে পেরেছে। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির স্বচ্ছতা, ধরন, নিরাপত্তা, মান ও আইনি চ্যালেঞ্জ সহ নানা বিষয়ে অংশীজনদের মতামত নেওয়ার জন্য এই সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। সেমিনারে নির্বাচন কমিশনার, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সূচনা বক্তব্যে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। যদি আমরা রাজনৈতিক দলের সমর্থন না পাই, কারণ এই সমস্ত কাজে আউট অফ কান্ট্রি ভোটিংয়ে একটা ধরনের সিম্পলিসিটি যেমন ইম্পর্টেন্ট, তারপরে আইন কানুনের পরিবর্তন যাতে যথাসম্ভব কম করতে হয়, কস্ট ইফেক্টিভ যাতে হয় এবং মানুষের ট্রাস্ট যাতে থাকে, এগুলো সব এনশিওর করে আমাদেরকে আগাতে হবে। পরে রাজনৈতিক দলের নেতারা বলেন, বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে পালিয়েছে, যারা অবৈধভাবে বসবাস করছে, তারা যাতে ভোট দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ইসিকে। প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ দিতে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি কিছু ত্রুটি থাকে সেটা সহজে আমাদেরকে শুরু করতে হবে, যাতে করে অনুশীলনের মধ্য দিয়ে আমরা সেই ত্রুটি দূর করতে পারি, কমাতে পারি। অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। ধরে নিলাম যে 10% লোকের মতের প্রতিফলন হবে না, আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে মানুষের মাঝে, প্রবাসীদের মাঝে অনেক আকাঙ্ক্ষা আছে বাংলাদেশ বিনির্মাণে যুক্ত হওয়ার। তারা চান তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে। প্রায় 1.5 কোটি ভোটার প্রবাসে বসবাস করেন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্যায় অত্যাচার করলে আওয়ামী লীগের মতো বিএনপিকেও মানুষ ছুঁড়ে ফেলবে বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে গণসংযোগ কর্মসূচিতে তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে জনগণই তাকে প্রতিহত করবে। সাধারণ মানুষ তাকে আর এদেশে কোনোদিন রাজনীতি করতে দেবে না। আওয়ামী লীগের অন্যায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করে। দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাদের শক্ত হাতে দমন করতে হবে, প্রয়োজনে আইনের হাতে তুলে দিতে হবে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবেন। জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় জামায়াতে ইসলামী আস্থা রাখতে চাই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াত নির্বাচন চায়। নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী সময় হচ্ছে ডিসেম্বর অথবা এপ্রিল। গত 15 বছর জামায়াতের ওপর নানাভাবে জুলুম নির্যাতন হয়েছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান, যার অবসান হয়েছে 5 আগস্ট। এর আগে সকালে কুলাউড়ার ভুকসিমাইল ইউনিয়নে
সহযোগী সদস্য ফর্ম বিতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্ল্যাটটিতে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে আবেদনটি দাখিল করেন। এর আগে রাজধানীর পূর্বাচলে 10 কাঠার প্লট জালিয়াতির ঘটনায় দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় পুতুল ছাড়াও শেখ হাসিনা, রেহানা ও অন্যদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন করবে দুদক। তদন্ত কর্মকর্তারা চাইলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্লট দুর্নীতির একটি মামলায় এরই মধ্যে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলে আবেদন করতে আদালতের অনুমতি মিলেছে। মঙ্গলবার দুদকের মূল কার্যালয়ে এসব তথ্য দেন মহাপরিচালক। রাজকের পূর্বচল উপশহর প্রকল্পে 60 কাঠা প্লট বরাদ্দের দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনা ও তার পরিবারের সব সদস্য। এর মধ্যে একটি মামলায় রোববার পুতুলসহ কয়েকজনের আদালতের হাজিরের নির্দেশ থাকলেও আসেননি তারা। এতে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেয় আদালত। এরপর দুদকের আবেদনে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির অনুমতিও দেওয়া হয়। এই দুর্নীতিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও কি রেড অ্যালার্ট আবেদন করা হবে? দুদক বলছে তদন্তকারীরা চাইলে সবার বিরুদ্ধেই নোটিশের প্রক্রিয়া শুরু হতে পারে। আমাদের তদন্ত দলের এখতিয়ারাধীন বিষয়, তারা তদন্তের প্রয়োজনে যেটা যখন প্রয়োজন হবে সেই ব্যবস্থা তারা গ্রহণ করবেন। এদিকে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10 কোটি 34 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8 কোটি 32 লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে মঙ্গলবার এলজিইডির প্রধান কার্যালয় সহ 36 কার্যালয়ে একযোগে অভিযান চালায় দুদক। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে প্রতিবেদন অনুযায়ী। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজের ভিসা জটিলতা এখনও কাটেনি। ভিসা না হওয়ায় প্রায় প্রতিটি ফ্লাইটেই বাদ পড়ছেন কয়েকজন যাত্রী। হজ অফিস বলছে সৌদি আরবের ওয়েবসাইটে পরিবর্তনের কারণে কারিগরি ত্রুটিতে এই সংকট। আর হাব মহাসচিব জানিয়েছেন বাদ পড়া যাত্রীরা অতিরিক্ত কোনো ফি ছাড়াই যেতে পারবেন সৌদি আরব। হজ সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ, তবে সব মুসলমানেরই হজে যাওয়ার সুপ্ত ইচ্ছা থাকে। প্রতি বছরই তাই ধর্মপ্রাণ মানুষের মিলন মেলা ঘটে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে। অনেকেই চাকরি জীবনের শেষ পুঁজি, জমি বিক্রি কিংবা সন্তানের দেয়া অর্থে পবিত্র নগরী মক্কা মদিনামুখী হন। তাই তাদের হজযাত্রা নিয়ে উচ্ছ্বাসের কমতি থাকে না। তো এবার আল্লাহ তৌফিক দিছে এবং একটু সরকারও কমাইছে, এই জন্য আমার খুব ভালো উপকার হয়েছে, আমি যাইতে পারছি। আমি সবার জন্য দোয়া করি। এটাতে আমি সবকিছু পেয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার টিপ দিলে কোথায় আমার হোটেল, কোথায় আমার কি বলে আপনার টিকিট, কবে আমি ফিরবো, এভরিথিং ওই অ্যাপসের মাধ্যমে আছে। লাভবাইক ক্যাম্পে তো আগের সাথে আমূল পরিবর্তন আর সাজগোজ সবকিছু ভালো হয়েছে। তবে এমন উচ্ছ্বাসে এবার বাধা ভিসা জটিলতা। যদিও হজ অফিস এ বিড়ম্বনার দায় চাপাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের ওপর। সৌদি হজ ও ওমরা মিনিস্ট্রি ইতিপূর্বে যে অনলাইন যে সফটওয়্যার ব্যবহার করছিল, এবছরে তারা এই সফটওয়্যারটা আপডেট করেছে। আপডেট করার ফলে যে পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল এর মধ্যে 2-1টি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে, যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি। আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি। দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন হাব মহাসচিব।
একই সঙ্গে জানিয়েছেন যাত্রা বাতিল হওয়া যাত্রীদের কোনো বাড়তি ফি দিতে হবে না এয়ারলাইন্সকে। প্রত্যেকটা ফ্লাইটে হয়তো 2-3জন প্যাসেঞ্জারের যাত্রা বাতিল হচ্ছে, তাদের এই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তাদের ভিসা হওয়ার পরেই এয়ারলাইন্সগুলো কোনো রকম চার্জ না নিয়েই তাদের টিকিটটি আবার ইস্যু করে দিবেন এবং তারা যথারীতি হজে যাবেন। মঙ্গলবার 10টি ফ্লাইটে সৌদি আরবে যান প্রায় 4000 যাত্রী। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। এবারও ঢাকার যাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশনই সম্পন্ন হচ্ছে বাংলাদেশে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 দফা দাবিতে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। ক্লাসরুম ও একাডেমিক ভবনে তালা দিয়ে মঙ্গলবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন তারা। কারিগরি শিক্ষা সংস্কারে কমিশন গঠন এবং আলাদা মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা সহ 6 দাবিতে আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে কয়েক দফা রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধরা। মঙ্গলবার তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করে তারা। ক্লাসরুম, অধ্যক্ষের রুম সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি একদিন কি 2 দিনে বাস্তবায়ন করতে পারে, কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি। আমরা আমাদের যে 6 দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই। সংবাদ সম্মেলনে আন্দোলনরতরা বলেন, জনদুর্ভোগ এড়াতে সহিংস কর্মকাণ্ড বর্জন করেছেন তারা। তারপরও তাদের দাবির বিষয়ে উদাসীনতা দেখাচ্ছে সরকার। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি মাদ্রাসা বিভাগ আমাদের দফা দাবি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো প্রকার সফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরকার গঠিত কমিটির 3 দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন এনজিএস ও সেবাদাতা স্টারলিংককে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। মঙ্গলবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে প্রতিষ্ঠানটিকে নন জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স ও রেডিও কমিউনিকেশন অপারেটরস লাইসেন্স নামে 2টি আলাদা লাইসেন্স হস্তান্তর করা হয়। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির লাইসেন্সিং বিভাগ হতে, যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে, যার আওতায় ইন্টারনেট সেবা প্রদানের জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করা সহ বেতার ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে স্টারলিংক। মার্কিন প্রতিষ্ঠানটির গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট এভিয়েশন এর পরিচালক রেবেকা স্লিক হান্টার বিটিআরসি কর্তৃপক্ষ থেকে লাইসেন্স গ্রহণ করেন। এর আগে সোমবার স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দেশের অর্থনৈতিক অগ্রগতি বাড়াতে সরকারকে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সিপিডি। সংস্থাটি বলছে, এই শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন ও বিনিয়োগ পেতে বড় নিয়ামক হিসাবে কাজ করবে। মঙ্গলবার ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন সংস্থার সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সম্প্রতি 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে, ঘোষণা দিয়েছে শাটডাউন কর্মসূচির। এ নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের সহযোগিতায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পরিস্থিতি সংক্রান্ত গবেষণার ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করে সিপিডি। উঠে আসে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাদান পদ্ধতি, এর কার্যকারিতা, দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি শিক্ষা সনদের গ্রহণযোগ্যতা ও প্রশিক্ষণার্থীদের উপর বিরূপ সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পর্কিত বিভিন্ন ইস্যু। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য উদ্বেগ জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান না বাড়লে উন্নয়নের পরবর্তী ধাপে যাওয়া কঠিন হবে। আমাদের যদি এসডিজি বাস্তবায়ন করতে হয়, বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি দিতে হয় কার্যকরভাবে, তাহলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে এবং অর্থনৈতিক বহুদাকরণের জন্য আপনার
কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা নিয়ামক ভূমিকা পালন করতে পারে। দক্ষ কারিগরি শ্রমিকের ঘাটতি থাকলে বিদেশি বিনিয়োগ বাড়বে না বলেও শঙ্কা জানানো হয় ব্রিফিংয়ে। বিনিয়োগ করতে যখন আসবেন তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে এখানে তারা যোগ্য শ্রমিক, দক্ষ শ্রমিক, মিড লেভেল প্রফেশনাল তারা পাবেন কিনা। এই যে সংশ্লেষটা নিশ্চিত করতে না পারলে আমাদের সম্ভাবনাগুলি যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের অনেক আছে সেটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। আগামী দিনের নতুন বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষাকে সম্মানের সাথে গ্রহণ ও এ বিষয়ে সরকারি উদ্যোগের সফল বাস্তবায়নের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর প্রাক বর্ষায় হাওরে আগাম বা আকস্মিক বন্যার সম্ভাবনা কম। উত্তর পূর্বাঞ্চলের ভুগাই, কংস, ধনু, বাউলাই নদীর পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে মার্চ-এপ্রিলে নদ নদীর তথ্য উপাত্ত বিনিময় হয় না। তাই এই সময়ে আগাম বন্যার তথ্য পেতে যৌথ নদী কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। প্রাক বর্ষা অর্থাৎ এপ্রিল মেতে আগাম বন্যার ঝুঁকি থাকে সুনামগঞ্জ মৌলভীবাজারের হাওরে। এ সময় উজানের মেঘালয়ে ভারী বৃষ্টির ঢল নামে, এতে তলিয়ে যায় হাওরের ফসলি ক্ষেত। এবছর 25-26 এপ্রিল চেরাপুঞ্জিতে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হলে ভাটির হাওরে আগাম বন্যার শঙ্কা দেখা দেয়। এতে চেলাই নদীর কিছু অংশ ভাঙন দেখা দেয়। বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে এখন বৃষ্টি কমেছে, তাই আকস্মিক বন্যার ঝুঁকি নেই। বর্ষাকালীন পুরো সময়টাই ভারতের সাথে আমাদের তথ্য বিনিময়ের প্রক্রিয়া চালু আছে। তবে বর্তমানে বিভিন্ন সময়ে আমরা আকস্মিক বন্যার বিভিন্ন ঝুঁকি লক্ষ্য করছি, দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমাদের পক্ষ থেকে প্রস্তাবনা আছে যৌথ নদী কমিশনের মাধ্যমে যে উপাত্ত বিনিময় প্রক্রিয়াটা সময়সীমাটা এগিয়ে আনা। বিশেষ করে আমাদের এপ্রিল মাসে হাওড় অঞ্চলে আগাম বন্যার ঝুঁকি থাকায় এই বিষয়ে প্রস্তাবনা আছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি, কালবৈশাখীর ঝুঁকি এবছর বেশি দেখা যাচ্ছে। তাই ঝড়ের সময় খোলা জায়গায় না থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া সহ 10 ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সাথে বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কালবৈশাখী যে বজ্রমেঘ তৈরি, এটার সময় কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তৈরি হয়ে শেষ হয়ে যাচ্ছে কিন্তু, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দিনের বেলা কিন্তু আমরা আকাশ ঈশান করে কালো মেঘ দেখতে পাচ্ছি, অথবা রাত্রেবেলা কিন্তু আমরা বজ্রপাতের শব্দ শুনতে পাচ্ছি বা লাইটনিংয়ের ফ্ল্যাশ দেখতে পাচ্ছি। তো এইটা তো আমাদের কানে যদি আসে বা আমি তখন দেখি, এই সময়টা আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় যদি আমি নিরাপদ আশ্রয় থাকি বা আমার ঘরে অবস্থান করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার জানটা বা মালটা অনেকাংশে রক্ষা করা সম্ভব। কিন্তু বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের কোনো নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি নেই, তাই এখন আকস্মিক বন্যার কোনো আশঙ্কাও নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুজরাটে অবৈধ বাংলাদেশি সন্দেহে আটক হওয়া ব্যক্তিদের বেশিরভাগই ভারতীয় মুসলমান। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই-এর বরাতে মঙ্গলবার এই তথ্য দিয়েছে বিবিসি বাংলা। নথিপত্র যাচাইয়ের পর আটক 6,500-এর মধ্যে 450 জন অবৈধ বাংলাদেশি পাওয়া গেছে। এরা সেখানে বসবাস করছিল অবৈধভাবে। আটককৃত বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে। আরও অনুপ্রবেশকারী পাওয়া যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গুজরাট পুলিশের মহাপরিদর্শক। এর আগে শনিবার ভোর থেকে সোমবার পর্যন্ত আহমেদাবাদ ও সুরাট সহ পুরো গুজরাটেই অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে আটক করা হয় 6,500 মানুষকে। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় তাদের আটক করা হয়। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।